তাহলে বলা যাক আমি কোনো প্রথানুগ শিষ্টাচারের বশবর্তী না হয়ে ফেটসুকে অভিনন্দন জানাচ্ছি। আমি নিজে একসময় ফেটসুর সদস্য ছিলাম এবং ফেটসির গৌরবকে আমি এখনো আমার গৌরব মনে করি। আজকে এখানে এসে আমার ভালো লাগছে কথাটা, সেটাও আমি প্রোটোকল অনুযায়ী বলছি না যে তোমরা আমাকে ডেকেছো আমি আসছি সুতরাং আমার ভালো লাগছে, তা না। আমার পক্ষে এটা সত্যিই এক ধরনের প্রত্যাবর্তন। কারণ এখানে এসে আমার বলছিলাম অনর্ঘ্যকে, ওর মা আমাদের ছাত্রী অনুব্রতী, ফিনস্টাডিজের ছাত্রী। আমি ভাবছিলাম বয়স কত হয়ে গেল যে আমার ছাত্রীর ছেলে এখন এখানে একজন উৎসাহী কর্মী এবং ছাত্র। তো এই যে জায়গা, এটা আমার যেমন ফিরে আসা, ঋত্বিক ঘটকেরও ফিরে আসা। আমি এই যে মানুষ, আমাদের সহকর্মী বন্ধু এবং একদা ফিল্ম স্টাডিজের ছাত্র, তার সঙ্গে কথা বলছিলাম, তখনই মনে হচ্ছিল যে ঋত্বিক ঘটক নিজে যদি এইখানে থাকতেন, তিনি তার শেষ জীবনটা পুরোপুরি তরুণদের সঙ্গে মিশতেন, পরিহার করতেন নামকরা বুদ্ধিজীবীদের, যদিও তিনি তাদের অন্যতম। তো তিনি কি বলতেন, আমার হঠাৎ করে একটা গান মনে হলো যে মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহহারা পরবাসী, হৃদয় অন্তরে ফিরে এসো ঘরে পরবাসী। এই তো ঘর ঋত্বিক ঘটকের। ঋত্বিক ঘটক সবসময় অল্প বয়সী আমাদের সঙ্গে মিশতে ভালোবাসতেন। আমাদের সঙ্গে মেশা কেন, আসলে আমি একটি ঋত্বিক ঘটক সম্বন্ধে কোনো ভাষণ দিচ্ছিলাম, আমাকে কুমার সাহানি তার বিখ্যাত ছাত্র বলেছিলেন যে 1965 সালে যখন তিনি প্রথম পুনের অডিটোরিয়ামে 4 জন ছেলেকে নিয়ে একটা আনঅফিসিয়াল শো, আয় তোরা ছবিটা দেয়, এই ছবিটা দেখাচ্ছেন কোমল গান্ধার। ছবিটা দেখছিলেন কারা? ঋত্বিক ঘটক মাঝে মাঝে দেখছিলেন, মাঝে মাঝে বিড়ি খেতে বাইরে যাচ্ছিলেন, আর দেখছিলেন ঋত্বিকদার ঠিক পেছনে বসেছিলেন অরুণ গাভালে, এক পাশে মণি কাউল, তারই পাশে কুমার সাহানি। 3 জন ছাত্রকে ঋত্বিক ঘটক ছবিটা দেখাচ্ছেন। তিনি জানতেন না এরা অরুণ গাভালে তো এবং মণি কাউল এবং কুমার সাহানি। তো এরা ছবিটা দেখে কুমারদা বললেন যে আমরা তো এরকম সিনেমা কখনো দেখিনি। আমাদের মধ্যে অরুণ খুব উত্তেজিত ছিল। অরুণ খালি বলছে দাদা তুনে কামাল কিয়া। তো ঋত্বিককে আমার শিশুদের মতন লাগছিল দাদাকে, যে উনি হল থেকে যখন বেরিয়ে এলেন, এই যে মণি প্রায় গদগদ হয়ে বলছে যে এরকম ছবি দেখেনি, এটা একটা গ্রেট ছবি। উনি কিরকম আমাদের মুখের দিকে তাকিয়েছিলেন এবং লাজুক ভাই বলছেন সত্যি এটা হয়েছে বলছিস। আর ঠিক এই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন উনি এসেছিলেন 68 সালে, সে পরপর 2 দিন উনি বলেছিলেন এই তোমাদেরই মতো একটা অনুষ্ঠানে ওর এই 4টে ছবি দেখানো হয়েছিল, অযান্ত্রিক, মেঘরেখা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, দুটো করে 2 দিন। তাতে উনি এসেছিলেন এবং আমাদের বোঝাচ্ছিলেন। তখন তো বাংলাদেশের ইতিহাস অন্য, তোমরা জানো, তা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। যদিও ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টস ইউনিয়নে ফেটসুতে তখনও জুসো নামে একটা অরাজনৈতিক সংগঠন, যে ইউএসও ছিল, কিন্তু তখন আমাদের নিয়তি নির্ধারিত হয়ে গেছে যে বামপন্থাই ভবিষ্যৎ। তো সেই বামপন্থী ছাত্রদেরই আমন্ত্রণে তাদের কথা ভাবছিলাম, যে তারা বা কেউই নেই, বিষ্ণু বাগ, সত্যেন বন্দ্যোপাধ্যায়, দেবনাথ বন্দ্যোপাধ্যায়, যারা জগন্নাথ গুহ, যাদের আমন্ত্রণে মানে যারা প্রধান ভূমিকা নিয়েছেন ঋত্বিকদাকে নিয়ে আসার। ঋত্বিকদা কি ভিড় তুমি ভাবতে পারবে না এই গান্ধী ভবনে। এখন ঋত্বিকদাকে ভাবা হয়েছিল অশ্বমেধের ঘোড়া হিসেবে, কেউ চিন্তিত ছিল না তিনি সিনেমা মেকার কিনা। সবাই ভাবছিল যে তার প্রতিষ্ঠান বিরোধিতা সমস্ত দেশের এক ধরনের ছাড়পত্র এবং যুবকদের তাকে অনুসরণ করা ছাড়া কোনো গতিই নেই। এবং তিনি আমাদের বোঝাচ্ছিলেন যে যদি চলচ্চিত্র বা সিনেমাকে দেখতে হয় তাহলে সিনেমা হলের বাইরে দেখতে হবে, ইতিহাস আমাদের আশ্রয় হতে পারে। কি ঠিক বলেছিলেন আজকে এতদিন পরে মনে রাখা সম্ভব না, কিন্তু আমাদের জীবনটা পাল্টে গেল এবং সিনেমা দেখার চোখটাও পাল্টে গেল। তখন অবধি আমরা ঋত্বিক ঘটকের সিনেমা সাধারণভাবে কেউই দেখেনি, 2-1 দেখতে পারে, কিন্তু এই যে পাল্টে গেল। এবং আজকে এই যে ঋত্বিক ঘটক, ধরো 30 আর 26-এ 56 বছর পরে এই যে ঋত্বিক ঘটক, তিনি তাকে যখন দেখছি তখন আমরা বুঝতে পারছি যে তিনি কেন
এত উত্তেজিত হতেন, তার ছবিগুলো বোঝা যায়নি। এবং যারা বুঝতে চেয়েছে, এক্ষুনি আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম, যে তাদেরও ইচ্ছে করে ভুল বোঝানো হয়েছে। এই ছবিটার যে বলা, যে ব্যাখ্যা, তাকে কেউ বুঝতে পারেনি এবং বুঝতে চায়ও নি। আসলে যেটা অসুবিধার জায়গা হলো যে ঋত্বিক ঘটককে বোঝার ক্ষেত্রে সিনেমা বোঝার যে সাধারণ নিয়ম কানুনগুলো আছে বা যেগুলো চালু, সেগুলোর কোনোটাই কাজে লাগে না। ঋত্বিক ঘটকের বোঝার জন্য একটা পদ্ধতি আছে, একটা মেথড। সেই মেথডোলজিটাকে আমাদের বোঝা উচিত ছিল বা বোঝার চেষ্টা করা উচিত ছিল। সেটা আমরা করিনি। শুধু করিনি না, আমরা বিপথগামী হয়েছি। আমরা তাকে কতগুলো বাজে কারণে, যেমন কতগুলো দেখবে চালু কথা ওনার সম্পর্কে ছিল, এখন আর নেই বা কমে গেছে। মেলোড্রামা, কোয়েন্সিডেন্স, অতিরেক মানে উপচে পড়া কাহিনীর বাইরে, এবং যুক্তির অসুবিধে, এইসব নানা রকম জিনিস নিয়ে কথা বলা হতো। এবং তার ফলে ওর ছবির মূল যে প্রতিপাদ্য বিষয়, সেগুলো নিয়ে আমরা কেউ চিন্তিত ছিলাম না। খুব উদ্বাস্তু সমস্যার ধারাভাষ্যকার হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং মনে করা হচ্ছিল যে এক ধরনের বাস্তববাদী, সমাজ বাস্তববাদী চলচ্চিত্রকার। কিন্তু আসলে ঋত্বিক এসব ছিলেন না। আমি একটা কথা মাঝে মাঝেই বলি যে দস্তয়েভস্কি পুশকিনের কবরের সামনে গিয়ে বলেছিলেন, পুশকিন তার কবরে কিছু রহস্য নিয়ে গেছেন, আমরা এখন তাকে উদ্ধার করব। এখন আমরা ঋত্বিক ঘটকের পরবর্তী, ঋত্বিক ঘটক চলে গেলেন 1976 সালের ফেব্রুয়ারি মাসে। আমরা তার পরবর্তীকালে দেখেছি যে এই যে প্রবলেম অফ মেথড, সমস্যা পট নির্মাণ, ঋত্বিক ঘটকে বোঝার প্রধান সমস্যা হলো তার সমস্যা পট নির্মাণ করতে আমরা পারি। যেমন তার ছবিতে শব্দের যে ভূমিকা, সেগুলো আমরা কোনোদিনই ধরতে পারিনি। এই ছবিটা অনেকদিন বাদ দেখে আমার ভো ভো রাজন, এই যে পুলিশের গুলির শব্দ এবং সমাগত রাজবধূন্নত ধ্বনি, রাজা দুষ্পান্ত তপবনে প্রবেশ করছেন। এই যে ঋত্বিক ঘটক ক্রমাগত শকুন্তলা এবং মহাকাব্যের সঙ্গে আধুনিক জীবনকে মেলানোর চেষ্টা করছেন, যা তার ছবির আদি যুগ থেকে শুরু হয়েছে। যেমন তোমরা যারা ছাত্র, তাদের খুব ভালো লাগবে জিনিসগুলো, কারণ এখন এই জিনিসগুলো নিয়ে কথা হয়। তুই ভাবো তো কতদিন আগে, সিনেমার কথা ছেড়ে দাও, ধরো অযান্ত্রিক ছবিটা যখন উনি তৈরি করছেন 55 সালে, তখন আদিবাসীদের নিয়ে কেউ কথা বলতো না, কেউ কথাই বলতো না। আদিবাসী, দলিত রাজনীতি, এসব তখন অপরিচিত জায়গা ছিল। এই যে ইনক্লুসিভ ইন্ডিয়া ভাবার সময় উনি আদিবাসীদের আনলেন, এমনকি এই আদিবাসীদের সমস্ত স্বপ্নকল্প, সমস্ত চিত্রকল্পগুলো উনি আনলেন। এবং যখন অযান্ত্রিকের ওই গ্রামটার, ওই অংশটার কথা ভাবলেন, তখন যে ওরা ওর ওই গল্পের কোনো অংশ ছিল না, তাদের উনি আনলেন। ওরা ওদের বাইসন হর্ন, সেইগুলো আনলেন। তাদের ভাষা, তাদেরই ভাষা, হিন্দি না, সেই ভাষাটা রাখলেন এবং তাদের সম্পূর্ণ স্বতন্ত্র সম্মানে ভারতবর্ষের ইতিহাসে পুনর্বাসিত করলেন। ঋত্বিকের আদিবাসীরা কেউ আদিবাসী না, মূলবাসী, এবং তাদের কিছু বলার আছে। ঋত্বিক ঘটক তাদের সেই অধিকার দিচ্ছেন। তুমি ভাবো, যেটা 1955 সালে কেউ দেয়নি। আজ পর্যন্ত ভারতীয় সিনেমায় আদিবাসীরা এক্সিবিট, তাদের দেখানো হয়। এবং তুমি যদি বলো যে এটা ঋত্বিক ঘটক অসচেতনভাবে করেছেন, তা না। এমনকি মধুমতির, যেটা একটা ভৌতিক গল্প, হরিবল গল্প, যদি মধুমতি দেখো, তারও প্রথম গল্পটা আদিবাসীর আছে। আদিবাসীরা ওনাকে হন্ট করতো এবং সেটা একেবারে ওনার ছোট বোনের বিয়ের সময় যখন মধ্যপ্রদেশে গিয়েছিলেন, তখন থেকেই ওরা ওনাকে অনুসরণ করেছে এবং ওরা ওদের কথা উনি বলেছেন। তুমি ভাবো রামায়ণের গল্পকে ভেঙে ফেলা। এই যে কৌশল্যা বাগদিবৌ, সে একটা স্টেশনে আবিষ্কৃত হচ্ছে এবং রামচন্দ্র একজন বাগদি, এটা উনি কবে বলেছেন? 1962 সালে। সেন্সার সার্টিফিকেট তোমরা দেখেছো, 1962 সাল। যদিও ছবিটা মুক্তি পেতে দেরি হয় 1965 সাল, কিন্তু তাতে হবে না, ছবি শেষ হয়ে গেছে 62 সাল। তো এই যে 62 সালের ছবি, তখন কে ভাবতো রামায়ণের পুনর্পাঠ বা তলা থেকে ইতিহাস তৈরি করার কথা? উনি ভেবেছেন এবং সেই ভাবনাটা যে কত বড় আঘাত দিতে পারে, তার জন্য ওই ট্রেনটায় ওই দৃশ্যটাকে বাদ দিয়ে একটা মালগাড়ি ঢুকছে, দীর্ঘক্ষণ ধরে উনি মালগাড়িটা লক্ষ্য করছেন, ঘটাংঘাট করে একটা ক্যাকোফনি, ভারতীয় ইতিহাসের ভায়োলেন্স।
উনি যখন যুক্তিতর্ক গল্পে বীরভূমের ওই নকশাল আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং সেই সময় ভারতীয় কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে ওর যা ধারণা আকুত ভাই বলে যাচ্ছেন, তখন নচিকেতা এবং বঙ্গবালা মিলিত হচ্ছে শারীরিকভাবে। নচিকেতাকে হিন্দু পুরাণের একমাত্র চরিত্র যে মৃত্যুলোক থেকে প্রত্যাবর্তিত। তখনকার দিনে যে সংগ্রাম, তার ব্যাপারে উনি নচিকেতার কথা ভাবছিলেন। বঙ্গবালাকে বাঙালির প্রাণের প্রতিমা, একটা রূপসী বাংলা, একটা ছিন্নমূল উদ্বাস্তু। এরা মিলিত হচ্ছেন, কিন্তু তুমি দেখো আমাদের সিনেমা দেখার চোখ কিরম বিলম্বিত হয় যে এইরকম একটা বোতলের এইখানে এই চরিত্রটা, এইখানে এই চরিত্র, মাঝখানে গাছ উঠে গেছে। এদের শুধু শ্বাসাঘাত ধ্বনি। এবং মারের রাতে যখন ঋত্বিক ঘটক তার আজীবনের আন্দোলনকে দেখছেন, তখন নচিকেতা এবং বঙ্গমালা মিলিত হচ্ছেন, যেহেতু শব্দপথে উনি বর্ণনা করেছেন। এই যে জায়গাগুলো, এগুলোর সঙ্গে আমার পরিচিত ছিলাম না। বা আজকে যখন আমরা নানা রকম জ্ঞান তত্ত্বের কথা বলি, তোমরাও বলো আমরাও বলি, যে যখন দেখেছেন গ্যাগারিন মহাকাশ পাঠাচ্ছে, ওই যে হ্যাঁ রাশিয়ানরা গাগারিনে পাঠাচ্ছে, তখন আনন্দবাজার পত্রিকার এই হেডলাইন, গাগারিনের ওই পড়ার ছবি চলে যাচ্ছে বয়লারে এবং সেখান থেকে ডিজলভ করে চলে যাচ্ছে এই উদ্বাস্তু কলোনিতে। অর্থাৎ মানুষের জ্ঞানের দিক দিয়ে আমরা মহাকর্ষের সীমা ছাড়াতে পারি, কিন্তু আমাদের যে সংস্কার, আমাদের যে বোধগুলো, অমানবিক বোধগুলো, সেগুলো এত সহজে যাবে না। তখন কমিউনিস্ট পার্টি, উনি যে পার্টির সঙ্গে ছিলেন, তারা ওকে বিদ্রুপ করেছিল। তার কারণ তারা বলেছিল যে কাস্ট ফাস্ট কোনো ব্যাপারই না, শ্রেণী সংগ্রাম ব্যাপার। হয়তো ওখানে ওই যে মারোয়ারি মালিক, সে বলছে এইসব হচ্ছে বলেই তো আমি এখান থেকে ইলেকশনে দাঁড়াবো। 1962 সাল। আজকে 2026 সালে এসে আমরা দেখছি এই এসআইআর পরে, এদের পরেও দেখছি যে জিনিসগুলো কত মর্মান্তিক। জানো, এই হলটা ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সে ইতিহাস বিভাগ একটা সেমিনার করেছিল। তাতে তারা আমাকে বলতে বলেছিল, ছোট অনেকেই বক্তা ছিলেন, তার মধ্যে আমি একজন ছিলাম, যুক্তিতর্ক নিয়ে বলেছিলাম। তো আমি বলার যেসব ক্লিপিংস দেখাচ্ছিলাম, আমি খেয়াল করেছিলাম এই এই যে এই যে ও বসে আছে না, ডোরাকাটা নীল ছাদার মতন, এই সিটটাতেই বসেছিলেন ভারভারারাও। তো যখন বলা হয়ে গেল, তখন ভারভারা আমাকে ফিস করে বলছেন, আমি ওকে চিনতাম না, আমি তারপরে পরিচয় দিলাম। তো উনি বললেন যে আচ্ছা আপনি আমাকে বলুন তো এই ছবিটা উনি কোন সালে তৈরি করেছেন। বললাম 1974। বলছি ইজ ইট ট্রু? ইয়েস, ইট ইজ 100% ট্রুথ। আপনি ইউ ক্যান গো থ্রু দ্য হিস্ট্রি অফ সিনেমা। বলছেন না না, আই এম স্টাক, আই এম অলমোস্ট স্টাক, হাউ কুড ইউ মেক ইট? সেটা তো বলা সম্ভব না। বলছি আই ওয়াজ noticing the encounters. It takes place every day in our region, but he foresaw it in 1974. I said, no, he didn't only foresee, he actually experienced this kind of things. It's strange. Can you get me a copy of the film? তা এই তখন এই ব্রিগেড থেকে ওকে আমাদের ইতিহাস বিভাগের একজন অধ্যাপক ওটা উপহার কিনে আনলেন। উনি বললেন খুব ধন্যবাদ। এখন এই যে জিনিসগুলো ধরো দিনের পর দিন হয়ে গেছে, অথচ ওকে আমরা ভেবেছি শুধু ধারাবাহিক উদ্বাস্তু জীবনের ভাষ্যকার। যদি তাও ভাবি, সুবর্ণরেখাতেই আছে উদ্বাস্তু, কে উদ্বাস্তু নেন, শুধু পূর্ববঙ্গের উদ্বাস্তুর কথা বলা হচ্ছে না। এই যে আমরা বলি দূরে কাছে কেবলই ঘর ভাঙে গ্রাম পতনের শব্দ হয়, নগর ঘর ভাঙে গ্রাম পতনের শব্দ হয়, জীবনানন্দ দাশের কথা। এই যে গ্রাম পতন হচ্ছে ধরো গাজাতে, গ্রাম পতন হচ্ছে যুগোস্লাভিয়ায়, আলবেনিয়ার সঙ্গে যুগোস্লাভিয়ার এতে, বা সমস্ত ইউরোপ মহাদেশ ভাঙছে, মেহিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, সমস্ত ল্যাটিন আমেরিকা, এশিয়ায় প্রতিদিন ইতিহাস পতনের সঙ্গে সঙ্গে তোমার মশারির ভেতরে বিচ্ছেদের যে যন্ত্রণা, বিচ্ছেদিত হয়ে উঠেছে 21 শতাব্দীর মূল স্বর। এবং সেখানে ঋত্বিক ঘটকের ছবি দেখলে আমরা বুঝি যে কোন বিচ্ছেদের দিকে ঋত্বিক আঙুল দেখিয়েছিলেন এবং তার ছবি কতখানি মানে কতখানি অন্যরকম। যেমন ওই ছোট্ট একটা উদাহরণ দিই, খুব ভালো লাগে তোমাদের, এই যে যে রাতে মোর দিয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। তাতে তুমি দেখবে এটাকে খুব বাস্তববাদী বলে ভাবা হয়, কিন্তু আদৌ বাস্তববাদী না। হয় ঋত্বিক ঘটক সিনেমা বানাতে জানতেন না, নয় জানতেন। গানের কথা বলছি না, গানের প্রথম স্বরলিপি ভাঙা হলো ওইসব চাবুক ঠাবুকের আওয়াজ করে, সেটা গেল, সেটাও তুচ্ছ।
কিন্তু ছবিটা দেখানো হচ্ছে একটা মিড ক্লোজ আপে। প্রথম আমরা দেখছি যে শঙ্কর এবং নীতা অর্থাৎ অনিল এবং সুপ্রিয়াকে দেখতে দেখতে ঘরটাকে পুরো অন্ধকার করে দেওয়া হলো। মনে হলো ঋত্বিক ঘটক কিছু তথ্য গোপন করার চেষ্টা করছেন। তখন শুধু এই লম্বা গলাটা মানে ঘাটটা সুপ্রিয়া চৌধুরী দেখছি, সেটা হতে পারে না, কারণ ওরকম অন্ধকার যদি হয় তাহলে ওর ঘাটটা শুধু জেগে থাকবে কেন। তাই ঋত্বিক ঘটক ইচ্ছাকৃতভাবে করেছিলেন। তার ক্যামেরাম্যানের এ বিষয়ে লেখা আছে, দীনেন গুপ্ত যিনি পরে পরিচালক। এটা এইবার আরও বিস্ময়ের বিষয় যে যাদের দেখছিলাম, যারা গাইছিলেন, তাদের হঠাৎ পিছিয়ে দেওয়া হলো, ক্যামেরা টু সাবজেক্ট ডিস্টেন্স বেড়ে গেল, আবার একটু পরে তাদের নিয়ে আসা হলো, এবং নিয়ে আসার পরে একটা এক্সট্রিম লো অ্যাঙ্গেল ক্লোজ আপ নেওয়া হলো সুপ্রিয়া চৌধুরীর, যাতে আলোয় ভরে আছে তার চুল। তুমি দেখো লজিক্যালি স্পিকিং, যে ঘর অন্ধকার ছিল সে ঘরে আলো এলো কি করে? কোনো যুক্তি থাকতে পারে না এই আলো। এবং যখন সুপ্রিয়া চৌধুরীর গলা অবধি ক্লোজ আপ নিয়ে তাকিয়ে আছেন, তখন চারিদিক থেকে আলো আসছে, আলোটা এলো করতে, দি লাইট দ্যাট ওয়াজ নেভার অন থ্রিয়ার ল্যান্ড, ফ্রেমের ছিল না, এলো করতে। এবং এই যে গানটা গাওয়ার পরে যে কান্না, আমরা তখন বুঝলাম যে এই যে একটা সময় উনি আটেম্পোরালে চলে যাচ্ছেন, যখন রূপকথা, যেমন রূপকথার প্রধান বৈশিষ্ট্য কি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেম রাম হু রুলড অযোধ্যা। তুমি যদি বারবার জিজ্ঞেস করো হু ওয়াজ রাম অ্যান্ড হোয়েন ডিড হি রুল অযোধ্যা, তো আই এম নট ইন এ পজিশন টু অ্যান্সার, নোবডি ইজ। তার কারণ পুরাণ কখনো ওই সময়ের দায়িত্ব নেয় না। যখন মানুষ সময়ের চিহ্নিত দেখে না, তখন পুরাণ আবির্ভূত হয়। পৃথিবীর সব দেশেই তাই। যখন টাইম রেকর্ডিং শুরু হয়, তখন ইতিহাস শুরু হয়। এই যে ঋত্বিক ঘটক টেম্পোরাল এবং টেম্পোরালের মধ্যে ঘোরাঘুরি করলেন শুধু ক্যামেরা মুভমেন্টে, যখন তিনি একটা ক্লু হিসেবে প্রথমেই দেখালেন যে মেয়েটিকে তিনি দেখাচ্ছেন সে শুধু MA সেকেন্ড ইয়ার ড্রপ আউট নীতা চক্রবর্তী না, আসলে সে জগৎ জননী। এই যে হিন্দু মিথগুলো, এটা আসলে হিন্দু মিথকে সাবভার্ট করার জন্য এই কথা বলে আমি মানুষকে ছেড়ে দেবো, আজকে বক্তৃতা দেওয়ার সময় না। যে ধরো ঋত্বিক ঘটক সম্বন্ধে ভুল বোঝা হয়। RSS এখন ঋত্বিক ঘটককে নিয়ে খুব চিন্তিত হয়ে উঠেছে। আমি RSS বলে আপত্তি করছি না, আমি বলছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি ঋত্বিক ঘটক সম্বন্ধে বলেছেন যে এরকম একজন মহৎ চলচ্চিত্রকার আমাদের দেশে জন্মেছেন, সেটাই সৌভাগ্য, এবং তিনি হিন্দু উদ্বাস্তুদের দুর্গতির কথা বলেছেন। আমি আগেই বলছি যে হিন্দু চলচ্চিত্র এবং বলেছেন, এটা কোনো জায়গা নয়, তিনি আসলে সমস্ত উদ্বাস্তুদের কথাই বলেছেন। আর ঋত্বিকের ছবিতে যদি এবং যান্ত্রিকভাবেও তুমি মুসলমানের অবস্থান দেখো, অনেক অনেক ঋত্বিক ঘটকের ছবিতে মুসলমান নেই কেন? আছে, অজান্তিকই সুলতান নামে একটি বালক আছে, যে ওখানে শুদ্ধতার একটা বিন্দু, সে একজন মুসলমান। তিতাস একটি নদীর নামে যে বর্ষাটা ধরে হিন্দু জমিদারকে মেরে ফেলবে, কেন ওর সততার সুযোগ নিয়ে ওকে নিঃস্ব করেছে, সে একজন মুসলমান। কিন্তু প্রশ্নটা হিন্দু বা মুসলমানের, প্রশ্ন হচ্ছে ঋত্বিক ঘটক হিন্দু মিথগুলোকে ব্যবহার করেন হিন্দু মিথগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, যেমন একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। তারপর থেকে এগুলো অন্তরাত্মাহীন হয়ে পড়ে থাকে। এরকম বুনুয়েল করেছেন নাজারিনে, ফেলিনি করেছেন লা দলচে ভিতায়। এমনকি আমি বলবো যে সবচেয়ে দুঃসাধ্য কাজ প্রায় আধুনিক পৃথিবীতে, একটা মৌলবাদী ব্যবস্থার মধ্যে আব্বাস কিয়ারোস্তামি এক ছবি করছেন, একটা লোক আত্মহত্যা করবে। ইসলামে এটা একেবারে চূড়ান্ত পাপ, এমনকি আত্মহত্যার প্রচার বা প্রসারও চূড়ান্ত পাপ। সব ধর্মেই পাপ, কিন্তু ইসলামে একেবারে চূড়ান্ত অপরাধ, যেই জন্য সমস্ত এই সৌদি আরব বা এইসব ইরান টিরান, এখানে আত্মহত্যার খবরের কাজে থাকে না বা টিভিতে প্রচারিত হয় না। তো এই লোকটা আত্মহত্যা করবে, তার জীবন সম্পর্কে সমস্যা আছে, আমি তা নিয়ে চিন্তিত না। আমরা সবাই খুব অবাক হয়েছিলাম, আমি, মানুষ, অনিন্দ, যারা ছবিটা দেখেছে কলকাতা চলচ্চিত্র উৎসবে, যে এটা আব্বাস কিয়ারোস্তামি করছেন কি করে, তো প্রাণদণ্ড হবে একটা ইসলামিক দেশে। উনি সমস্ত ছবিটা নানাভাবে ঋত্বিক ঘটকের অজান্তিকের সঙ্গে ছবির মিল আছে, যেভাবে গাড়িটা ঘুরছে অনেক দূর থেকে উনি তাকে দেখছেন, ইচ্ছে করে কাছে যাচ্ছেন না, সাউন্ড ট্র্যাক আর ভিজুয়াল ট্র্যাক এক জায়গায় নিয়ে, এরকম অনেক আছে, সে আমরা ফিল্ডে ক্লাস করলে বুঝতে পারবো, আমাদের এখন দরকার নেই। কিন্তু আলটিমেটলি এই লোকটির সমস্যা দাঁড়ালো, যাকে পয়সা, সবাইকে বলছে যে আমার মৃত্যুর পরে আমার কবরে তো মাটি দিয়ে যাবে, পয়সা দিয়ে দিচ্ছি, কেউ রাজি হচ্ছে না, ইসলামিক দেশ কেউ রাজি হয় না, এটা অপরাধ ধারে। অবশ্যই একটা লোক রাজি হল, এবং আমরা যখন প্রায় নিশ্চিত যে কাহিনীটা এইদিকে যাচ্ছে, হঠাৎ দেখলাম পুরো জিনিসটা শুটিং, সমস্ত বিষটাই খাইয়ে দিলেন আব্বাস কিয়ারোস্তামি মোল্লাতন্ত্রের উপরে,
কিন্তু একটা ছলনায়। তিনি যেভাবে এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপনের বিরুদ্ধে কথা বললেন, সেটা যুগে যুগে মহাশিল্পীরা বলেছেন, ঋত্বিক ঘটক বলেছেন এবং আরও অনেক শিল্পী বলেছেন। এবং এই মহৎ শিল্পীদের কাজ হচ্ছে নিজস্ব মাধ্যমের বাইরে চলে যাওয়া। যেমন রবীন্দ্রনাথ যখন সভ্যতার সংকট লেখেন, তখন তিনি কি কবি? মনে হয় না। তখন তিনি কি আশ্বাসদাতা কোনো বৃদ্ধ? মনে হয় না। তিনি আসলে জাতির স্বর হয়ে উঠেছেন, যেখানে শিল্প, কবিতা, উপন্যাসের সব পরপারে চলে যাচ্ছে। শেক্সপিয়ার যখন হ্যামলেট লিখছেন, তখন কি তিনি নাট্যকার? মনে হয় না। নাট্যকার হলে ওইটুকু নাটকে 13টা ভয়াবহ খুন, তারপর বোকা বোকা প্রেম, এসব কিছুই দেখাতেন না। আসলে উনি কনভিন্স ছিলেন যে 500 বছর পরে ওকে মানুষের সামনে কৈফিয়ত দিতে হবে, এবং মানুষ তখন বুঝবে যে উনি কি ছিলেন। তার আগে শেক্সপিয়ারের অনেক সমালোচনা হতো। শেক্সপিয়ার মেয়েদের লেখক। তখনকার ইউরোপে শেক্সপিয়ার ইংরেজিতে লিখতেন। ইংরেজি তো খুব উন্নত ভাষা না। সমস্ত ইউরোপ যখন ল্যাটিনে লিখছে, শেক্সপিয়ার তখন ইংরেজিতে লিখছেন। দুজন লোক তখন মাতৃভাষায় লিখতেন। তাদের নাম করে ইউরোপ আজকে বেঁচে খায়। আর সবাই সংস্কৃতে লিখতেন। যেমন বঙ্কিমচন্দ্রের নামে সবাই সংস্কৃতে লিখতেন, বঙ্কিমবাবু বাংলা শুরু করলেন এবং লোকে তাই নিয়ে সমালোচনা করলো। তেমনি ওই পিরিয়ডে দান্তে এবং শেক্সপিয়ার ছাড়া সবাই ল্যাটিনে লিখতেন। এরা দুজন ইংরেজিতে লিখতেন। শেক্সপিয়ার তো মেয়েদের লেখক, আলু পটল যারা বেচে তাদের লেখক, হাঁটুরের লেখক, এসব বলা হতো। এখন শেক্সপিয়ারকে নিয়ে করে খাচ্ছে, তার কারণ সাম্রাজ্যবাদ। এ নিয়ে চমৎকার চমৎকার লেখা আছে, তোমরা পড়তে পারো যে কী করে এই ইংরেজির এই আধিপত্যটা এলো। তো যাই হোক, এই যে ঋত্বিক ঘটক এই কাজগুলো করেছেন, আসলে এগুলো কি জানো না, ট্যাপেস্ট্রি অফ থিঙ্কিং। মানুষের চিন্তাই হলো মানুষের শ্রেষ্ঠ আনন্দ। ঋত্বিক ঘটকের সিনেমা হচ্ছে চিন্তার কারুকাজ। তাকে সিনেমা বলা ভুল হবে। সিনেমা তো নিশ্চয়ই, সিনেমার অতিরিক্ত কিছু। আর যেমন তুমি লিনিয়ার জিওমেট্রির নিয়মে ধরো রাইম্যানিয়ান জিওমেট্রিকে ধরতে পারো না, তার জন্য ডিফারেন্ট প্যারাডাইম আছে। প্রবলেম অফ মেথড একটা বড় কথা। এই প্রবলেম অফ মেথডটাই ঋত্বিক ঘটকের ক্ষেত্রে একেবারে একটা প্রাথমিক স্তর দেওয়া হয়েছিল। সেটাকে বোঝা যায়নি যে এই ইকুয়েশন যে প্যারামিটার্সগুলো নিয়ে হচ্ছে, সেই প্যারামিটার্সগুলো এটাকে এক্সপ্লেন করতে পারে না। আমার মনে হয় তাই কিন্তু আজকে যে তোমরা তরুণরা উপস্থিত আছো, তরুণীরা উপস্থিত আছে, এর ফলে হচ্ছে কি, আমরা বুঝতে পারছি কোথাও একটা নতুন চিন্তা। সেটা এখানেই শুধু না, আমি তো আমার অভিজ্ঞতা দেখলাম ভাই, যে সারা ভারতবর্ষে ঋত্বিক ঘটককে নিয়ে যত চিন্তা হচ্ছে এই গত 5 মাসে, হায়দ্রাবাদে, তিরুবনন্তপুরমে, পুনেটা আমি ছেড়ে দিচ্ছি, তার নিজের শহর, মানে ইনস্টিটিউট আছে, ত্রিপুরায়, কানপুরে, এত জায়গায় আমি গিয়েছি না, আমি অসুস্থ হয়ে পড়ছি। আহমেদাবাদে। এবং কেন হচ্ছে তা আমি বুঝতে পারছি না। দিল্লিতে হলে বুঝতে পারি, এলিট জায়গা। পুনে হলে বুঝতে পারি, এলিট জায়গা। কলকাতা হয়, যাদবপুর হলে বুঝতে পারি, এলিট জায়গা। কিন্তু রিমোট জায়গায় কেন হচ্ছে? একটা পরিত্যক্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যার পাশে একটা জুট মিল আছে, সেই জুট মিলটা উনি 6 মাসের জন্য চাকরি করেছেন বাড়ি থেকে পালিয়ে। তাতে হচ্ছে, আমি খুব অবাক হয়ে গেছি। এবং আমার মনে হচ্ছে যে কোথাও উনি এমন একটা তার বাজাতে পেরেছিলেন, যেটা আজকে সারা ভারতবর্ষে খুব স্মরণ করা হচ্ছে। এবং এই স্মরণ থেকে আমরা মনে হয় আমরা কোথাও পৌঁছতে পারবো। মানে এমন নয় যে ঋত্বিক ঘটককে নিয়ে আমাদের একটা মন্দির গড়ে তুলতে হবে, সেটা খুব বড় কথা না। বড় কথা হলো ঋত্বিক ঘটক নিজে যেটা করেছেন, যে আঘাত করতে হবে, এবং সেই আঘাত করার মূল বাণীগুলো আমাদের জানতে হবে। আঘাত একভাবে করলে হয় না। শুধু ফিজিক্সে আঘাত করব, শুধু কেমিস্ট্রিতে করব, শুধু অর্থনীতিতে করব, তা না। এটা একটা সামগ্রিক আঘাত করতে হবে, যেটা এখন ভারতবর্ষের ইতিহাস দাবিও করছে। যেমন রবীন্দ্রনাথ সভ্যতার সংকটে দেখেছিলেন, ফ্যাসিবাদ সামনে, তখন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপের মতো পরিপ্রেক্ষিত না থাকলে তো ওই বাক্যটার মানে বোঝা যায় না। সমস্ত জাতীয়তাবাদের রাজনীতিকে উনি প্রশ্ন করেছিলেন, ওনার নিজের জীবনের ভুলগুলোকে উনি সমালোচনা করেছিলেন। ওই লেখাটা যেমন মহৎ হয়ে উঠেছে, তেমনি ঋত্বিক ঘটকের এই 8টা ছবিকে, আমি তার তথ্যচিত্রগুলো বা তার লেখাগুলোকে বাদে দিলাম, দেখে আমরা বুঝি যে উনি আসলে ইতিহাস এবং দর্শনের এক ধরনের অন্যরকম বিন্যাস চাইছিলেন। সময় সেটা দাবি করছিল। সবসময় তো তুমি নিউটনিয়ান ম্যাথামেটিক্স নিয়ে টেন্সার ক্যালকুলাসের প্রবলেমগুলোকে সমাধান করতে পারবে না। যে নতুন নতুন যে সমস্যা আমাদের সামনে আসছে, যার জন্য তোমরা কোয়ান্টাম ক্রোমোডায়নামিক্স করো, সেগুলো যেমন নতুন অঙ্ক, নতুন রকম
সমাধান দাবি করে, তেমনি ঋত্বিক ঘটকের ছবি আলোচনা, নতুন রকমের আলোচনা, নতুন রকমের সমাধান, যেগুলো আমরা চিন্তা করছিলাম যে প্রাচীন লোকেরা যেভাবে বলেছে সেটা হতে পারে, সেটা একটা অধ্যায়, কিন্তু আবার আমরা নতুনভাবে উই শুড রিড হিম এবং উই শুড ট্রাই টু রিএন্টার ঋত্বিক ঘটক ফিল্মস। তোমরা যেটা আমাকে সুযোগ দিলে বলার কথা মানে জন্য, তার জন্য তোমাদের অজস্র ধন্যবাদ। পরবর্তীকালে তোমরা যে কেউ আমার সঙ্গে আলোচনা করো, আমি ধন্য হব। আমার বাল্যকালে ঋত্বিক ঘটকের আগমনের ঘটনা ঘটেছিল, তারপর দীর্ঘদিন কেটে গেছে, আমরা নানা সময় ঋত্বিক ঘটকের ছবি দেখেছি, আলোচনা করেছি, কথা বলেছি। আবার যারা তোমরা সব ব্যাপারে ঋত্বিক ঘটকের নাতির মতো, কিন্তু এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা খুব গৌরবময় মুহূর্ত। আমরাই দাবি করতে পারি যে আমরা একমাত্র বিশ্ববিদ্যালয় যারা ঋত্বিক ঘটকের জীবিত অবস্থায় সম্বর্ধনা দিয়েছিলাম, তার ছবিগুলো দেখিয়েছিলাম এবং তাকে একই সঙ্গে 4 নম্বর গেট দিয়ে নিয়ে গিয়ে ট্যাক্সিতে তুলেছিলাম। ধন্যবাদ, নমস্কার। সঞ্জয় দা মোটামুটি ঋত্বিক ঘটক সম্পর্কে 20 মিনিটে যা বলতে পারেন, আমরা 20 ঘন্টাতেও সেটা বলে উঠতে পারি না। তবে এই জায়গা থেকে শুরু করি যে ঋত্বিক ঘটককে দেখার জন্য বা বোঝার জন্য একেবারে অন্য এক ধরনের চলচ্চিত্রের জন্য প্রস্তুত থাকতে হয়। এটা তোমরা বুঝবে যে 1980-র দশকে যে দুটো বই ঋত্বিক ঘটককে চিনিয়েছিল, তার আগে ঋত্বিক ঘটক সম্পর্কে প্রচুর ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা যারা তৈরি করতেন এবং ঋত্বিক ঘটকের নিন্দে করাটা যাদের অকুপেশন যাকে বলে সেরকম হয়েছিল, তারাই অনেকে আবার, যেমন ধরা যাক রোজ অ্যান্ড রোজ অফ ফেন্সেস যিনি করছেন, এরকম ধরনের লোকজন আছে যারা করতেন। তো সেই 80-র দশকে সঞ্জয় দা যে বইটা লিখেছিলেন তার নাম ঋত্বিক তন্ত্র, আর আশিস রাজাধ্যক্ষ ইংরেজি বই প্রকাশ করেছিলেন রিটার্ন টু দ্য এপিক। তো এই দুটো বই, বিশেষত সঞ্জয় দার বইটা কেন ঋত্বিক তন্ত্র নাম, তার একটা বিশেষ কারণ হলো, তার একটা প্রধান কারণই হলো যে ঋত্বিক ঘটককে দেখার জন্য একটা বিশেষ ধরনের চলচ্চিত্রের মুখোমুখি হব, এই বোধটা নিয়ে ঋত্বিকের ছবি দেখতে হয়। সেটা সত্যি কথা বলতে কি, কমল গান্ধার সঞ্জয় দা আমাদের যখন MA ক্লাসে পড়তাম তখন দীর্ঘ সময় ধরে প্রায় 8-10টা ক্লাস ঋত্বিকের ছবি থামিয়ে থামিয়ে দেখিয়েছিলেন। এবং আজকেও তার একটা কথা মনে পড়লো যখন সঞ্জয় দা বললেন যে ওই কমল গান্ধারের যে সিংহ দেখা যাচ্ছে, সিংহের একটা প্রতিকৃতি, যে আইজেনস্টাইন, ঋত্বিক যাকে গুরু বলে মানতেন, ঋত্বিক যার লেখা দাগ দিয়ে পড়েছেন লাল পেন্সিল দিয়ে নোট নিয়ে, তার রেফারেন্স। এবং সঞ্জয় দা এই কথাটা বলার পরে আমি আবার যখন তোমাদের সঙ্গে দেখছিলাম, সবার সঙ্গেই দেখছিলাম, ঋত্বিক এবং কয়েকজন চলচ্চিত্রকার আছেন ঋত্বিক, কিয়ারোস্তামি, এদের ছবি যখনই দেখা যায়, এমনকি মাঝখান থেকে 6টা ফ্রেম দেখলেও তার মধ্যে একটা নতুন করে দেখা যায়, যে এতদিন দেখেছিলাম আজকে তার থেকেও একটু বেশি করে দেখলাম, অন্যরকম দেখলাম। সঞ্জয় দা ক্লাসে এই কথাগুলো বলেছিলেন হয়তো, কিন্তু আজকে আবার যখন এই প্রসঙ্গটা উত্থাপন করলেন তখন আমি একটু অন্যরকম ভাবে দেখলাম। কেন এই যে ঋত্বিক তন্ত্র, অর্থাৎ ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাবনা একটা স্বতন্ত্র ভাবনা, তার কতগুলো জায়গা আমার বলবো আর কি, ছোট্ট করে বলবো, যাকে বলে একটু ধরতাই, তার বেশি সময় আজকে হবে না। একটু লক্ষ্য করে দেখলে দেখা যাবে যে এখানে বিশেষত সেটা ওই শান্তিনিকেতনে যখন ভৃগু অনস্বর নাটকের দল গিয়ে পৌঁছচ্ছে, সেখানে খোয়াইয়ে বিশেষ কিছু কথাবার্তা, অন্তরঙ্গ কথাবার্তা প্রথম হচ্ছে ভৃগু এবং অনস্বর। সে অনস্বর কথার মধ্যে একটা জায়গা আছে, দেখবে যে একটা বিগ ক্লোজ আপ অনস্বর মুখের, যে বিগ ক্লোজ আপটা দেখলেই যে কোনো
চলচ্চিত্র যারা দেখেন তাদের মনে পড়ে যাবে প্যাশন অফ জোয়ানো পার্ক, কার্ল ড্রেয়ারের। ঋত্বিকের অত্যন্ত প্রিয় ছবি প্যাশন অফ জোয়ানো পার্ক। কিছুটা সেই রকম ভাবে ঋত্বিক ঘটক অনস্বয়ার মুখকে দেখছেন। এখন এই যে দেখা, এই দেখাটার মধ্যে সবসময় কিন্তু বাস্তববাদের তথাকথিত, যেটা সঞ্জয়দা বলছিলেন যে কার্টেজিয়ান জিওমেট্রি, যে সেই রকম ভাবে নেই, বা যেভাবে পার্সপেক্টিভ বলে ইউরোপ একটা সিস্টেম তৈরি করেছিল দেখার, সেটা নেই। এই দেখাটা ঋত্বিক ঘটকের একেবারে কখনো কখনো নিজস্ব দেখা, কখনো কখনো সেই দেখাটা ঋত্বিক ঘটক একটা বিরাট ইতিহাসের মধ্যে ছড়িয়ে দিতে পারে। যেমন ভৃগু এবং অনস্বয়া যেখানে বসে আছে, তোমরা আবার যদি কখনো সিকোয়েন্সটা দেখো, দেখবে সেখানে ক্যামেরা, তারা বসে আছে, তাদের সামনে পিছনে চারপাশে কাশবন। এখন ক্যামেরা অনস্বয়ার দিকে মূলত রয়েছে, এবং সেখান থেকে যখন অনস্বয়াকে দেখছে, তার সামনে কতকগুলো কাশ ফুলের পাতা রয়েছে। খুব ভালো করে একটু দেখবে, যে কোনো সিনেমাটোগ্রাফার তারা বলবেন যে ওই অবস্ট্রাকশনটা সরিয়ে দিন, কারণ ওখানে একটু একটু হলেও ফোকাসের সমস্যা হবে। কিন্তু ওগুলোর মধ্যে দিয়ে যখন অনস্বয়ার মুখকে দেখা যায়, অনস্বয়ার তো মনের মধ্যে একটা ঝড় চলছে। ওই ওই কাশের পাতাগুলো, সরু সরু পাতাগুলোর মধ্যে দিয়ে যখন অনস্বয়াকে দেখা যায়, তখন মনে হয় অনস্বয়ার মুখে কতকগুলো কাটাকুটির মতো রেখা তৈরি হয়ে গেছে। এবং এই যে রেখা, এই রেখা ঋত্বিক ঘটককে কতটা প্রভাবিত করেছিল, অনেক সময়ই মনে হয়, মানে প্রথম দিকে মনে হতো যে কেন ঋত্বিক ঘটক আইজেনস্টাইনের এত ভক্ত, কেন আইজেনস্টাইনের কথা এত তিনি বলেন, বা আইজেনস্টাইন কেন তার মাথার মধ্যে এতটা গুরুত্বপূর্ণ। তিনি তো কখনো আইজেনস্টাইনের মতো ছবি করেন না, তিনি তো মন্তাজ ফিল্ম মেকার নন, এমনকি বাস্তববাদী চলচ্চিত্রকারও নন। তিনি মেলোড্রামাকে তার, বা কাউন্টার মেলোড্রামা বলা ভালো, তার বিশেষ কিছু কারণ আছে, সেটা সঞ্জয় দার লেখা এবং মৈনাকদার লেখা, তারা খুব পরিষ্কার করে দেখিয়েছেন যে মেলোড্রামার প্যাটার্নটা নিয়ে ঋত্বিক ঘটক কিভাবে তাকে ভেঙে ফেলেন, মেলোড্রামার যে সমস্যাগুলো সেটা থেকে একটা অন্য জায়গায় পৌঁছন, একটা মহাকাব্যে, মেলোড্রামা থেকে কিভাবে একটা মহাকাব্যে যাত্রা করা যায়, সেটা আজকে থাক। তো এই যে কোমল গান্ধার এই ছবিটাকে উনি বলেন একটা জটিল নকশা, একটা প্যাটার্ন। সেই প্যাটার্নের কোথায় কি আছে আমরা প্রথমবার দেখে আইডেন্টিফাই করতে পারি না। তিনি খুব জটিল ফিল্ম মেকার। এবং সঞ্জয় দাকে আমি বলছিলাম যে তার একটা ফ্রেম তিনি এত নিখুঁতভাবে, একেবারে গাণিতিক ভাবে নিখুঁত এতে ভাবতে পারেন, সেটা সারা জীবনে বহু চলচ্চিত্রকারকে ভাবতে গেলে বেগ পেতে হবে। যেমন ঋত্বিকের এই ছবিটাতে আপনারা দেখবেন যে শেষ দৃশ্যটার কথা যদি মনে করেন, অনস্বয়া এবং ভৃগু যেখানে একে অন্যের হাতে হাত রাখছে, সেখানে ক্যামেরা যেভাবে এই দুটো শরীরের উপর দিয়ে মুভ করছে, সেটা দেখলেই যে কোনো সিনেমাটোগ্রাফার বা চলচ্চিত্রকার তার মনে হবে যে যেন দুটো স্কাল্পচার দাঁড়িয়ে আছে, একজন ডকুমেন্টারিস্ট তিনি ওই স্কাল্পচার দুটোকে ক্যামেরাতে দেখাচ্ছেন। ক্যামেরা ঠিক সেইভাবে, বিশেষত হাতের মুঠিটা, তারপর শরীরটাকে। এই যে এক ধরনের প্রচন্ড গতি ছিল, দেখবেন সিকোয়েন্সটায় প্রচন্ড গতি, মারাত্মক গতি, এই গতিটা উনি তৈরি করেছেন। বিশেষত অনিল চ্যাটার্জি যখন প্রচন্ড দৌড়ে এসে একটা খড়ের বোঝার মধ্যে পড়লেন, এবং তারপর মানে কতগুলো সংলাপ দ্রুত চলছে, দ্রুত ঘটনা পরম্পরা চলছে, সেখানে এক ধরনের হাস্যরসও তৈরি হচ্ছে। হঠাৎ করে শেষ দৃশ্যের ওই যে স্থিতিটা, এই যে সময় জ্ঞান, সময়কে ভাবা ঋত্বিকের, যেটা সঞ্জয়দা বলছিলেন, কখনো কখনো উনি টেম্পোরাল থেকে অ্যাটেম্পোরালে চলে যান। এই যে হঠাৎই সময়ের গতিটাকে উনি কিছুটা হলেও স্লো করে দেন, ধীর করে দেন, প্রায় স্তব্ধ করে দেন, যেন সামনে দুটো মূর্তি দাঁড়িয়ে আছে, যে মূর্তি তো অ্যাটেম্পোরাল, কারণ তার তো কোনো মুভমেন্ট নেই, কিছু নেই।
তো সেইগুলোকে যেমনভাবে উনি দেখাচ্ছেন, ক্যামেরা খুব আস্তে আস্তে মুভ করছে, এই যে এইটাকে সাধারণত যারা বাস্তববাদী চলচ্চিত্রকার তারা মনে করেন যে এইটা এক ধরনের চলচ্চিত্রের তথাকথিত গ্রামার, যদিও চলচ্চিত্রের কোনো গ্রামার হয় না, চলচ্চিত্রের তথাকথিত গ্রামার থেকে বিচ্যুতি। কিন্তু ঋত্বিক সেই কাজটাই তার ছবিতে করতেন, এবং সেই কাজটা উনি পুরো ছবি জুড়েই দেখবেন যে ঋত্বিক কিন্তু অনস্বর মুখকে, শরীরকে বারবার ভাস্কর্যের মতো করে ভেবেছেন, এবং থ্রু আউট দ্য ফিল্ম, পুরো ছবিটার শরীর জুড়ে যে এই যে একটা ভাবনাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এটা খুব সোজা কাজ নয়। আর তখনকার দিনে ঋত্বিক যখন ছবি করছেন তখনও মনে করা হতো যে বাস্তববাদী হচ্ছে চলচ্চিত্রের শেষ কথা, এবং বাস্তববাদী চলচ্চিত্রকারী হচ্ছেন চলচ্চিত্রের সর্বোৎকৃষ্ট শিল্পী। ঋত্বিক সেখান থেকে এতটাই সরে যাচ্ছে। যেমন এই ছবিটাতে ঋত্বিক, সবাই জানেন আপনারা বা তোমরা, যে ঋত্বিক এই ছবিটা আত্মজৈবনিক। ঋত্বিক গণনাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন। তিনি গণনাট্য সংঘের মধ্য কলকাতা না দক্ষিণ কলকাতার মানে অধিনায়ক ছিলেন, এবং এই ভৃগুর চরিত্রেও কিছুটা হলেও তার আত্মজৈবনিক জায়গার ছাপ। এবং এই যে কেন আজকে বলা যায়, হ্যাঁ, যেহেতু বৌদি লিখেও গেছে, হ্যাঁ, এই যে তিনটে চরিত্র সমর, ফার্দিনান্দ বলা হচ্ছে, বা মেয়েটি যে দুটি, এই মেয়ে তো হচ্ছে লক্ষ্মী ঘটক, সুরামা ঘটক, তখন সুরামা ভট্টাচার্য, ভৃগু ঋত্বিক ঘটক। আর এই যে তৃতীয় অনুপস্থিত ব্যক্তি, ইনি বাস্তবে উপস্থিত ছিলেন, পরে অনুপস্থিত হয়ে বিলেতে চলে যান। এই বিলেতে ডাক্তারি করতেন। মমতাজ আহমেদ, ইনিও কমিউনিস্ট পার্টির সদস্য, ইনি ওই বিখ্যাত দলীয় তৃতীয় সইদাতা। আসলে কিন্তু এটা প্রমাণ এইখানে বৌদির, যে আমি আর মমতাজ তো প্রেমই করতাম, তোমার দাদা আইয়া এমনভাবে পড়লো যে মমতাজ যে সরাইলো আমারও মাথা খাইলো, আই যদি ওরে বিয়া করতাম কত সুখে থাকতাম। আচ্ছা, পরের সেশনের সময় হয়ে গেছে, আমি একটু বলে শেষ করব যে কথাটা বলতে যাচ্ছিলাম। সঞ্জয় দা সেখানে আরেকটু যোগ করলেন, হ্যাঁ হালকা করে দিলেন। না না, ভৃগুর, এই যে ভৃগুকে দেখবেন অনিল চ্যাটার্জি বলে, ঋষি বলে যে নেতারা ভালো, জননেতারা তারা খুবই ভালো কথা, কিন্তু তারা প্রায়শই দাম্ভিক হয় এবং টাইম টু টাইম তাদের লাথি খাওয়া উচিত। এই না, এটা হাসির কথা, যেমন একই সঙ্গে আমি ভারতবর্ষের একজন শিল্পী দেখছি, আমার দেখাটা খুব সীমিত হয়তো, যিনি নিজের সম্পর্কে এতটা নির্মোহ, সেটা যুক্তিতক্ক গপ্পেও দেখতে পাবেন, যে নিজেকে যখন উনি নিজের পোর্ট্রেটটা করছেন তখন সেখানে কিন্তু বারবার নিজের সম্পর্কে নিজেকে একটা আয়নার সামনে দাঁড় করাচ্ছেন। এইভাবে নিজের সম্পর্কে, আমার এই যে ঋত্বিক ঘটক সম্পর্কে কতগুলো গল্প গাথা বিভিন্নভাবে চালু হয়েছে, বা সবচেয়ে বড় সর্বনাশটা করেছেন মারি সিটন, আফা টেরিবল বলে। একেবারেই আফা টেরিবল না, উনি সমস্ত কিছু নিখুঁত ক্যালকুলেশন করেই করতেন। তার সিনেমাটোগ্রাফাররা দীনেন গুপ্ত এবং দিলীপ মুখোপাধ্যায়। দীনেন গুপ্ত, দিলীপ মুখোপাধ্যায়, সর্বশেষ বেবি ইসলাম অত ভালো লেন্স কার্ভেচার আর কোন ডিরেক্টর করতেন না উনি, একেবারে। কিন্তু বেবি ইসলামের কোনো অসুবিধা হয়নি। অ্যাকচুয়াল শুটিং এর সময় যখন উনি অপারেটিং ক্যামেরাম্যান হিসেবেও কাজ করেছেন, তখনও সমস্ত ছবি মাপা ছিল। দেবে দর্শন ও সিনেমা নামে একটা বই, ঢাকা একটা পত্রিকা বেরোয় ঢাকা থেকে, তো সেটায় বেবি ইসলাম লিখেছেন ওর কাজ করার অভিজ্ঞতা, এবং তাতে উনি বলেছেন যে আমি কিন্তু দেখলাম যে উনি প্রবল মাত্র, কিন্তু যেই মুহূর্তে ক্যামেরা আছে উনি যেভাবে আমাকে ডিরেকশন দিতেন, একটা প্যান সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করেছেন যে আমি ওটাকে করেছিলাম সম্পূর্ণ জায়গায়, উনি কেন কাটলেন এবং কেটে কি করলেন ইত্যাদি। অর্থাৎ উনি খুব সচেতন ছিলেন। আমি নিজে দেখেছি যে যুক্তিতক্ক গপ্পতে যে ইমেজটাও স্থায়ী হয়ে গেছে, সবাই ভাবে ঋত্বিক ঘটক মানে এলোমেলো চুল এরকম করছেন আর ঝোলা থেকে মদের বোতল বেরোচ্ছে। শোনো, ঝোলা থেকে মদের বোতল বেরোলে 50 বছর তোমার তো বেঁচে ছিলেন,
তার মধ্যে অন্তত 8টা পূর্ণদৈর্ঘ্যের ছবি করেছেন, কয়েকটা অসমাপ্ত ছবি আছে, অন্তত 10টা তথ্যচিত্র আছে, সিনেমার পর এমন প্রবন্ধ আছে যা জোয়ার করে একটা সম্পাদন, সিনেমার উপর প্রবন্ধ আছে, তাতে মূল দেখা আছে সিনেমার গতি ইত্যাদি সম্পর্কে এই প্রদীপ্ত জানে যে কীভাবে সেগুলো আছে, বা দেবাশিস সেন শর্মাও জানতে পারে, এখন হয়তো মাটিতে পা রাখছে, বুঝতে পারে এসব জিনিস। তো তারপরে নাটক লিখেছেন, অভিনয় করেছেন, কিছুদিন রাজনীতি করেছেন, এই প্রেম করেছেন, তারপরে মদ খেয়েছেন এবং আমাদের মতন তরুণদের সঙ্গে মিশেছেন। এতগুলো কাজ ভাই 50 বছরে তোমরা কবে করে উঠেছো, আমরা কবে করে উঠেছি, বড় জোর 50 বছরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়। কাজেই এজিএম হলে তো আর হবে না, ঋত্বিক ঘটকের কাজগুলো দেখো। তারপর বিপ্লবী কাজ ছাড়িয়ে কথা ছেড়ে দিলাম, এই যে দুজন চলচ্চিত্রকার, এদের জিজ্ঞেস করে সিনেমা করতে গেলে কত পরিশ্রম লাগে। সিনেমা কিন্তু খাতায় কবিতা লেখার মতো না, সেটা মানসিক শ্রম। তাতে তুমি নোবেল প্রাইজ পেতে পারো, কিন্তু টেকনিক্যালি একটা 10 টাকা খরচ করলে আর নোবেল প্রাইজ পাওয়া যায়। একটা খাতা কেন, কবিতা লেখো, নোবেল একাডেমি পাঠিয়ে দাও, নোবেল প্রাইজ পেয়ে যেতে পারো। কিন্তু 10 টাকায় কিছুতেই সিনেমা হবে না একা মিলে। কত লোক লাগে, তাদের নিয়ন্ত্রণ করতে হয়, তাদের ভাবাতে হয়, এবং সেই ভাবনা ভাবতে হয়। যেমন একটা গল্প বলি, যে ঋত্বিক ঘটক যে সুবর্ণরেখার যে বিখ্যাত ক্লোজ আপটা, যে বথেলে মাধবী মুখার্জি চোখে, উনি কোথা থেকে পেয়েছিলেন? উনি গেছিলেন দল বেঁধে সাইকো দেখতে। এই দিলীপ মুখার্জি, গৌর কর্মকাররা ছিলেন, বলতে একমাত্র গৌর কর্মকার এখনো জীবিত, সে পুরো জিনিসটার বিবরণ দিতে পারে। উনি বেরোতে বেরোতে বললেন যে এই চোখটা, মানে সাওয়ার বাথে যে ডেথটা হয়ে, যে মেয়েটি খুন হয়েছে, তার যে তীর চোখ, এটা আমার চাই। তো দিলীপদাকে বলেছিলেন, তো দিলীপ স্বাভাবিক শান্ত মানুষ, বুঝলি গৌর, দিলীপকে দিয়ে কিচ্ছু হবে না, চল আমরা দেখি। বলে ওই তোমরা জেনারেশন এটা আর নেই, যে রাস্তার উপরে যে লেন্সগুলো পড়ে থাকে, যেগুলো গরিবরা ব্যবহার করে, ডাক্তার না দেখিয়ে কোনো রকমের লেন্স দিয়ে ফুট করে, যে মোটা মোটা লেন্স ছানি কাটার পরে করে, সেইরকম একটা লেন্স খুঁজে গৌর কর্মকারকে হাতে ধরিয়ে উনি এটা চালিয়েছেন। এবং এরা দুজনে বুঝতে পারবে যে কি বিপ্লবী ক্লোজ আপ। আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ক্লোজ আপ। প্রায় 60 ফুট সেলুলয়েড এক্সপোজার করেন, 60 ফুট, দুটো টেক ছিল। 60 ফুট নট এ ম্যাটার অফ ফান ইন সিনেমা, সেলুলয়েড সিনেমা, এটা একটা ডিজিটাল সিনেমা না যে ও হতে পারে কত পয়সা লাগবে। 60 ফুট এক্সপোজারে যিনি জিনিসটা আনেন, এবং এনেই তারপরে ঋত্বিক ক্রেন ফেন বেশি পছন্দ করতেন না, তারপরেই ওই ক্রেনের থেকে অনেক ওপর থেকে কাটা পশুর মতন ঈশ্বর চক্রবর্তীকে ধরলেন। এই যে পুরো কম্পোজিশনটা, এটা মাতালেন না, এটা মাতালেন না। যদি হতো তাহলে এইটা নিয়ে উনি লিখতে পারতেন না বা বলতে পারতেন না। এইগুলো যারা দেখেছেন, এই গৌরদা, এর তো আর লেখাপড়া জানার লোক না তেমন, কিন্তু গৌরদা বলেন যে আমি তো ঋত্বিকদের ওই শট নেওয়ার সময় মরেই যাচ্ছিলাম, কারণ আমাকে বলেছেন তুই লেন্সটা ধরবি। ওই লেন্স ধরা তো সোজা না, কেন বলতো? ওই ধরে রাখো, যদি তুমি এমনি ধরে রাখো কাঁপবে, তুমি নিঃশ্বাস নিচ্ছ, তো নিঃশ্বাস নিচ্ছ বলেই কাঁপবে, তোমাকে একদম দম বন্ধ করে দিতে হবে। কিন্তু কতক্ষণ পারে বলতো একটা মানুষ দম বন্ধ করতে? ওই শটটা নেওয়া হচ্ছে, উনি বলছেন যে আমি তো মরে গেছিলাম, কিন্তু ঋত্বিকদা বলেছে খুন করে ফেলবো যদি গৌর হাত কাঁপাস। ফলে আমি কি করলাম, তারপরে অনেকক্ষণ নড়াচড়া করতে পারছিলাম না। যেরকম অনেক জায়গা আছে যেগুলো বলার কথা নয়, সেগুলো দেখলেই বোঝা যাবে ঋত্বিক সম্বন্ধে যে মিথোলজি তৈরি করা হচ্ছে না। পিকাসো সম্বন্ধে হয় যে উনি চুল কাটতে ভয় পেতেন, যার জন্য বাড়িতে নাপিত আসতো, তারপর আবার খেয়াল করতেন কোন চুল সে নিয়ে গেল, কোন চুল সে নেয়নি, ওর ধারণা চুলেই প্রতিভা। এগুলো হচ্ছে অপপ্রচার। পিকাসো চুলের জন্য ছবি আঁকতে পারেনি, ওটা তার কোনো মানুষের কোনো একটা সংস্কার থাকতে পারে, নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ঋত্বিক ঘটকের মদ খাওয়াটা উপলক্ষ মাত্র, কিন্তু ঋত্বিক মাতাল বলে স্মরণীয় না। মদ এই ঘরেও আমরা খাই, বাইরেও আমরা খাই, অনেক বিখ্যাত মাতাল ঋত্বিক ঘটক বড় মাতালও আছেন, কিন্তু ঋত্বিক মাতাল হিসেবে না। ইনফ্যাক্ট মদ বরং ঋত্বিক ঘটককে স্মরণ করে, যে মদের তো খ্যাতি এমনি এমনি হয় না, কয়েকজন লোক মদ খায় বলে তাদের খ্যাতি হয়। ঠিক আছে, মানুষকে আমি যাতা ডিস্টার্ব করলাম, না না ঠিক আছে। তো হ্যাঁ, আমি আর বেশিক্ষণ বলবো না, ওরা বসে আছে
অনেক জরুরি কথা রয়েছে। ওরা বললে তোমরা প্রকৃত শিখতে হবে, আমরা বুড়ো হয়ে গেছি, আর আমি হ্যাঁ। ঋত্বিক ঘটক মহৎ সেটা তোমার সেই। তো আমি আর বলবো না। আমি শুধু দুটো ছোট কথা বলে এ করবো, আর বিস্তারিত বলবো না। ঋত্বিকের এই ছবিটার মধ্যে, কোমল গান্ধারের মধ্যে নাটকের ৩টে স্কুল অফ থট, সেগুলো খুব আশ্চর্যজনকভাবে একসঙ্গে আছে। এই ৩টে থটকে এক করা খুব খুব কঠিন কাজ। একটি স্তানিস্লাভস্কি, মেথড অ্যাক্টিং, রিয়ালিস্ট থিয়েটার, আর একটা মেয়ারহোল্ড, যিনি একটা সম্পূর্ণ অন্য ধরনের নাট্যশৈলী প্রস্তাব করেছিলেন, আর একটি বেটরল্ড ব্রেক্ট। আমি ৩টে ছোট্ট কিউ দিয়ে শেষ করব। যেখানে গগন এর যে অভিনয় বা অন্যান্যদের যে অভিনয়, সেই অভিনয়ের মধ্যে একটা ধরনের শৈলী আছে। একটা জায়গা আমার প্রথম স্ট্রাইক করেছিল, যে একটা জায়গায় প্রথম যখন অনসূয়া আসে ওদের নাটকের দলে যোগ দিতে, একটা ছোট্ট অংশে, সেখানে তাকে বলা হয় আসতে, ইনভাইট করে ভৃগু। তো তিনি দাঁড়িয়ে আছেন গ্রিন রুমে। তো ভৃগু এসে বলে যে কি ভাবছেন? না, চরিত্রটা ভাবছি। ভৃগু বলে প্লিজ ভাববেন না। এই যে ক্যারেক্টারকে না ভাবা সাইকোলজিক্যালি, এটা এক ধরনের মেয়ারহোল্ডিয়ান থিয়েটারের অঙ্গ। সেটা আছে অন্যান্য জায়গায়, আমি পরে কখনো সেটা নিয়ে বলার সুযোগ হলে বলবো। তৃতীয়, জাস্ট আমি কিউ দিয়ে যাচ্ছি, সেগুলো বিস্তারিত বলার সময় নেই। এপিক থিয়েটার, ব্রেক্ট বললেই লোকে হাউমাউ করে ওঠে। বাঙালি ব্রেক্টকে শুধু এস্ট্রেঞ্জমেন্ট দিয়ে বোঝে। ঋত্বিক ঘটক বাঙালি ছিলেন না বোধহয়, তাই বুঝতেন না ব্রেক্টকে তিনি বুঝতেন মূলত এপিক থিয়েটারের জনক হিসেবে। কারণ ব্রেক্ট এপিক থিয়েটারের ধারণাটা ভারত আর চীনের থিয়েটার থেকেই মূলত পেয়েছিলেন। যে ওখানে ওই যে নতুন ছেলেটি, কি নাম, কুণাল নাটকটা যখন শেষ করে দিয়ে যায় এবং ভৃগু পড়ে বলে নবান্নর পর এইরকম এপিক নাটক আর বাংলায় লেখা হয়নি। এই ৩টে নাটকের স্কুলকে একটা মানুষ, তিনি যখন মেশাচ্ছেন, ৩টে স্কুলের একে অন্যের সঙ্গে ভয়ানক বিবাদ। ৩টে স্কুলকে উনি, গণনাট্য সংঘের মধ্যেও ছিল, এখানে উনি ৩টে স্কুলকে মেশাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা যেটা আবার বলছিলাম, যে মোটেই চলচ্চিত্র বানানোটা কেবল প্রতিভা না, চলচ্চিত্র বানানোটা একটা গাণিতিক ক্যালকুলেশন। এবং ঋত্বিক ঘটক সেটা কিভাবে করতেন, সে তার মেথডটা, এই যে সঞ্জয়দা মেথডের কথা বলছিলেন, সে মেথডটা ইম্পর্টেন্ট। ধরা যাক এই ছবিতে দোহাই আলি দুবার আছে। একবার লালগোলায়, যেখানে সোজা গিয়ে ক্যামেরা একটা বাফারে ধাক্কা মারে। দ্বিতীয়বার দোহাই আলি আছে অনসোয়া যখন শোনে ওই সিঁড়ির নিচে যে সমর এসেছে, এবং সেই সময়টা ওর মনের মধ্যে বিভাজন, ঠিক বঙ্গভঙ্গের মতোই একটা বিভাজন মনের মধ্যে আসে। সেখানেও ক্যামেরাটা ট্র্যাক করতে থাকে। ট্র্যাক করতে করতে ওইখানে যে কেউ এক্সপেক্ট করবে যে ক্যামেরাটা হয় অনসোয়াকে ছাড়িয়ে দেওয়ালের দিকে যাবে, অথবা ডিরেক্ট অনসোয়ার মুখে আসবে। ক্যামেরার ট্র্যাকটা অনসোয়ার বাঁ কাঁধের কিছুটা উপরে গিয়ে থামে, তার ফ্রেমে ডান দিকে ওর মুখটাকে রেখে। এখন এই যে ডান দিকে মুখটাকে রাখা এবং বাঁ দিকটা কিছুটা হলেও ফাঁকা রাখা, এই যে একটা ফ্রেমের মধ্যে স্পেসকে কতটা কিভাবে দেখব, সেই দেখাটা ঋত্বিক ঘটক একটা আশ্চর্য উপায় করতেন, যে উপায়টায় যেটা করার ফলে দর্শকের মধ্যে এক ধরনের স্লাইট টেনশন তৈরি হতো। যেটা বেশ কয়েকজন চলচ্চিত্র সমালোচক বলেছেন, যে ঋত্বিকের চরিত্রগুলো বেশিরভাগ সময়ই মনে হয় যে তারা এই বুঝি ক্যামেরার দিকে তাকাবে ডিরেক্ট, কিন্তু দেখা যায় তারা ক্যামেরার দিকে ঠিক তাকায় না, একেবারে ফ্রন্টাল, কিন্তু আবার ক্যামেরার দিকে তাদের সরাসরি দৃষ্টি নেই। খুব সামান্য হলেও কয়েক ডিগ্রি
ক্যামেরার থেকে অন্যরকম, অন্যদিকে আছে। এই যে দৃষ্টি এবং ক্যামেরা এগুলোকে একটা বিশেষ জায়গায় বিশেষভাবে একেবারে নিখুঁতভাবে ক্যালকুলেট করা, এটাই ঋত্বিক ঘটক। কিন্তু ঋত্বিক ঘটক এবং তার ছবি, ঋত্বিক ঘটকের কোনো ফ্রেম, এমনকি একটা ফ্রেমও অ্যাক্সিডেন্টাল জেনিয়াসের কাজ নয়। প্রত্যেকটা ফ্রেম একজন শিল্পীর কাজ, যিনি চলচ্চিত্রকে সম্পূর্ণ অন্যরকমভাবে ভেবেছিলেন। এই সম্পূর্ণ অন্যরকমভাবে ভাবাটাই আজকে ১০০ বছর পরে, যে সঞ্জয় দাও আমার ধারণা প্রায় প্রত্যেক দিন ১.৫ খানা করে বক্তৃতা দিয়েছেন গড়ে, হিসেব করলে। এবং যারা সঞ্জয় দা বা পৈনাকদার মতো পণ্ডিতকে হাতের কাছে পায় না, তারা আমার বা অনিন্দকে ধরে না। আপনারা ঋত্বিক ঘটক নিয়ে তো যাই হোক, কিন্তু এই যে ঋত্বিক ঘটক নিয়ে এতটা চর্চা, তার সবটা কিন্তু আনুষ্ঠানিকতা নয়। অনেকাংশেই আমরা আবার যখন ঋত্বিক ঘটক দেখছি, তখন দেখতে গিয়ে আমরা দেখছি যে ঋত্বিক ঘটক তার প্রত্যেকটা ফ্রেমে যে যতটা ভাবনা আছে, যে ভাবনা উনি দিয়েছেন, সে ভাবনাটা মানে আনথিঙ্কেবল, সেটা ইমাজিন করা যায় না। তার সঙ্গে একজন চলচ্চিত্রকারেরই পৃথিবীতে তুলনা চলতে পারে, যার নাম সার্গেই আইজেনস্টাইন। প্রত্যেকটা ফ্রেম যিনি মেপে করতেন, প্রত্যেকটা ফ্রেমের পিছনে যার নিখুঁত ক্যালকুলেশন ছিল। বোধহয় সেখানেই ঋত্বিক তার গুরু আইজেনস্টাইনের সঙ্গেই একমাত্র তার সংলাপ চলতে পারত, আর অন্য কিছু নয়। তো এইটুকুই আমার বলার ছিল, যে ঋত্বিক ঘটক শতবর্ষে, ঋত্বিক ঘটকের ছবিগুলোকে আবার নতুন করে দেখা, সেটা বোধহয় সবচেয়ে জরুরি কাজ। কারণ সেটা মানুষ আবার বায়ও বাড়িয়ে দিল। আমি যা বলছিলাম তার থেকেও ঋত্বিক বেশি কাজ করেছিলেন, ওর কাছ থেকে শুনলাম মানে জানতাম, বলা হয়নি যে ঋত্বিক অনুবাদও করছিলেন। তো বেটল বেস্টের ককেশিয়ান চক সার্কেল তো উনিই প্রথম অনুবাদ করেন। মাদার কারেজ নিয়ে একটা ছোট লেখা লেখেন। কাজেই আর যেসব পরিচালকের কথা বলতেন, সেগুলো আমাদের বাপের জন্য শুনি না। ক্যাক্টাউলিস, তার আন্দ্রেই তারকাওস্কির নাম ভারতবর্ষের প্রথম ঋত্বিক ঘটক করে। দেখবে যে এইসব জায়গাগুলো অনেক আছে, বললাম না যে কিছু কবরে নিয়ে গেছে, সেগুলো এখন বার করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে, অনেক কিছু করতে হবে। এগুলো তোমরা উঠি।